তেলের সংকট নাকি জ্বালানি তেলের অপ্রতুলতা নাকি আসলে ভোগান্তি, এই প্রশ্ন কিন্তু অনেকদিন ধরেই আমরা শুনছিলাম, জানছিলাম এবং আমরা জানি যে এই তেল নিয়ে কিন্তু লম্বা সারিতে দাঁড়িয়েছে যারা ক্রেতা রয়েছে, চালক রয়েছে, তাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে। ঈদের পরে আবারও নতুন করে সেই বিষাদের ঘন ঘটা এবং সেই প্রশ্নের উত্তর জানবার জন্য আমরা গিয়েছিলাম সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ডিপো থেকে রাজধানীর পথে রয়েছে। আমরা রয়েছে এই মুহূর্তে ঠিক মেয়র হানিফ ফ্লাইওভারে এবং এই ফ্লাইওভারের উপর থেকে আমরা আসলে একটি লরির উপরে উঠেছি এবং আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য একটি লরির সাথেই ঢাকায় প্রবেশ করছি নারায়ণগঞ্জ থেকে এবং জানতে চাই আসলে কোন ধরনের ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে, বাস্তবতা কি, তেলের সংকট আছে কিনা, প্রতুলতা এবং অপ্রতুলতা, সেই গল্প জানবার জন্য আমরা ছিলাম একদম সকাল থেকেই সেই ডিপোতে এবং ডিপো থেকে আমরা যারা তেল সংগ্রহ করছিলেন তাদের কথাবার্তা শুনেছি, কোন ধরনের তেল পেয়েছে সবকিছু শোনার পরে আমরা কিন্তু এখন ইতিমধ্যে ঢাকায় প্রবেশ করেছি এবং আমরা জানার চেষ্টা করব যে বাস্তবতা আসলে কি। আমরা যখন সকালবেলা সিদ্ধিরগঞ্জের যে ডিপো রয়েছে সেখানে গিয়েছিলাম, সেখান থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, স্পষ্টভাবেই কিন্তু সেখান থেকে বলা হয়েছে যে শঙ্কার জায়গা থেকে কিছুটা নিয়মিত বা একটু পরিমিতভাবে তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ যেগুলো আসলে 18,000 লিটার ধারণ ক্ষমতা সেখানে 9,000 লিটার যে ইয়ে করা হয়েছে, অর্থাৎ 9,000 লিটার যে ধারণ ক্ষমতা রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখছিলাম। আমরা একটু দেখাতে চাই, আমি একটু আমার সহকর্মীকে অনুরোধ করবো, পাশেই কিন্তু আমাদের একটি বেশ কয়েকটি লরি রয়েছে যেগুলো আসলে ঢাকায় প্রবেশ করছে। আমরা যেমনটি আসলে উপর থেকে একটু দেখানোর চেষ্টা করব, বেশ কয়েকটি লরি রয়েছে যেগুলো আসলে একসাথে ঢাকায় প্রবেশ করছে এবং আমরা দেখছিলাম, কথা বলছিলাম সবার সাথে, যে লরিটি দেখতে পাচ্ছি সেটার সাথেও আমরা কথা বলেছি, অর্থাৎ নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে সেটির ধারণ ক্ষমতা বলছেন যে 15,000 লিটার এবং তারা কিন্তু 9,000 লিটার জ্বালানি পেয়েছেন। তো সেই জায়গা থেকে যখন আমরা বলছিলাম এটা আসলে ভোগান্তির কিনা, বলছেন যে বেশ বেগ পোহাতে হচ্ছে, যেহেতু যদিও বা ঈদের যে ছুটি রয়েছে, ঈদের ছুটির মধ্যেও আমরা দেখছিলাম ঢাকা একেবারেই, ঢাকাকে দেখেছি স্বাভাবিকভাবে ফাঁকা হয়ে গেছে। তবে যারা আসলে এই নগরীতে শেকড় করা মানুষ, যারা শুরু থেকেই এই নগরীতে ছিলেন, থাকেন এবং যারা আসলে ব্যবসায়িক ক্ষেত্রে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে যারা রয়েছেন, তারা কিন্তু আমরা দেখছিলাম যে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ তৎপরতা বা লাইনের জায়গায় ছিল। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখন ঢাকা যদিও বা ঈদের ছুটিতে ফাঁকা, আমরা কিন্তু বেশ গাড়ি দেখছি পথে, অর্থাৎ ফ্লাইওভারের উপরে খুব একটা গাড়ির চাপ থাকে না। এখন কিন্তু যে গাড়িগুলো চলছে তাদেরও কিন্তু জ্বালানি লাগে, তাদেরও জ্বালানি সংকটের একটি বিষয় রয়েছে। তো সেই জায়গা থেকে তাদেরও একটি সাবধানতা অবলম্বন করার জন্য আমরা নিচে দেখাতে চাই, অনেকগুলো পার্সেলের গাড়ি রয়েছে। আমরা সকালে যখন দেখছিলাম, আমরা যখন যাচ্ছিলাম, আমরা জেনেছি জ্বালানি সংকটের জন্য, জ্বালানির যে তেল পাচ্ছেনের জন্য কিন্তু অনেক গাড়ি রয়েছে যেগুলো আসলে তাদের যে টার্মিনাল রয়েছে, তাদের যে নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে কিন্তু তারা অনেক সময় ধরেই সেখানে আসলে তাদের যে কাজ রয়েছে সেই কাজ বন্ধ রেখেছিল। তবে রাজধানীতে গাড়ি চলছে এবং আমরা চালকদের সাথে কথা বলছিলাম, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ব্যক্তিগত কাজের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন সময় আসলে গাড়িগুলোকে ব্যবহার করে থাকেন, যানবাহনগুলোকে ব্যবহার করে থাকেন, তাদেরও বেশ বেগ বহানোর বিষয় রয়েছে, তারাও আসলে পর্যাপ্ত মজুদ পাচ্ছে, বিষয়টা কোনোভাবেই এমন না আমরা যেমনটি জানি। তবে আমরা এখন যে জায়গাটিতে রয়েছি, অর্থাৎ যে মেয়র হানিফ ফ্লাইওভার, এই ফ্লাইওভারের আশেপাশে আমরা জানি যে টিকাটুলি সহ বেশ কিছু জায়গা রয়েছে। এখানে আমরা দেখেছি বিভিন্নভাবে নানান আঙ্গিকে কিন্তু যারা মানুষজন রয়েছেন তাদের আসলে ভোগান্তির কথাটা জেনেছি। তবে আমরা ডিপোতে যখন গিয়েছি, ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে। আমরা রমজান মাসে যেমনটি দেখেছিলাম, রমজান মাসে যখন আমরা দেখলাম সংকটের লম্বা সারি, তখন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি তার পক্ষ থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সিদ্ধান্তগুলো থেকে স্রেফ জানিয়ে দেওয়া হয়েছে যে বিপিসির পক্ষ থেকে যখন পর্যাপ্ত পরিমাণে তেল তারা মজুদের যে বিষয়টি রয়েছে, পাম মালিক কর্তৃপক্ষ রয়েছে, গুরুত্বপূর্ণ স্টক হোল্ডার যারা রয়েছে, তাদের আসলে বেগ পোহানোর অনেক কথাই আমরা জেনেছি। তবে রাজধানীতে বেশ কিছু পাম্প রয়েছে। আমরা কিছুক্ষণ আগে আমরা আমাদের একজন সহকর্মীর সাথে যুক্ত হয়েছিলাম, তিনি কিন্তু স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন মহাখালী থেকে একটি সারি গুলশান এক পর্যন্ত চলে গিয়েছে, ঢাকার বাইরেও একই অবস্থা। গতকালকে যারা পাম্প মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে, তারাও শঙ্কা প্রকাশ করেছেন যে কোনো সময় এই যে তেলের যে মজুদ রয়েছে সেটি কমে যেতে পারে। তবে এই যে একটি শঙ্কার জায়গা, তো এই শঙ্কার জায়গা থেকে আমরা দেখেছিলাম রেশনিং পদ্ধতি চালু করা হয়েছিল। তবে রেশনিং পদ্ধতিও কি নির্দিষ্ট একটা সময় পরে মার্চ মাসের 15 তারিখ সেটিকেও তুলে দেওয়া হয়। তবে লম্বা যানবাহনের সারি দেখছি, আরও একটি ডিপো থেকে যে তেল নিয়ে যে গাড়িগুলো আসে সেগুলোকেও আমরা দেখতে পাচ্ছি। তবে এই যে লম্বা যানজটের মধ্যেও যে গাড়িগুলো রয়েছে তারা কিন্তু জ্বালানি সংগ্রহ করছেন।
তবে সকাল থেকে বা বেশ কিছুদিন থেকে রাজধানীতে যে সংখ্যা ছিল ঈদের আগে আমরা ভেবেছিলাম কিছুটা উন্নতির দিকে গেছে, তবে ঈদের পরে আবারও নতুন করে পাম্পগুলো বন্ধ হয়েছে। আমরা কথা বলেছিলাম, অনেকেই প্রথম অবস্থায় বলেছিলেন যেহেতু কর্মচারীরা অনেকে ঈদের ছুটি কাটাতে গেছে সেজন্য ঈদের দিন বন্ধ রাখা হয়েছিল। তবে আজকে ঈদের তৃতীয় দিন অর্থাৎ 3 দিন পরে আজকে নতুন করে এই জ্বালানি যে সংকটের বিষয়টি রয়েছে সেখানে নতুন করে আবারও একটা শঙ্কার জায়গা তৈরি হয়ে গেছে। তো এই জায়গা থেকে বিস্তারিত জানবার জন্য আমরা কিন্তু একেবারে সকাল থেকে যুক্ত হয়েছিলাম সেই রাজধানীর থেকে কিছুটা দূরে, অর্থাৎ রাজধানী থেকে কিছুটা দূরে নারায়ণগঞ্জের দিকে, অর্থাৎ নারায়ণগঞ্জে যে ডিপোটি রয়েছে সিদ্ধিরগঞ্জে, সেখানে আমরা গিয়েছিলাম। সেখানে আমরা দেখেছি মূলত পদ্মা কোম্পানি থেকে পরিচালিতভাবে কাজ করলো। আমরা পরবর্তী সময় আমরা দেখেছি যে পদ্মার বাইরেও আমরা বেশ কিছু জায়গা দেখেছি যে জায়গাগুলোতে আমরা যমুনা কিংবা মেঘনা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও কিন্তু সেখান থেকে জ্বালানি সংগ্রহ করেছে। পাশেই যে শীতলক্ষা নদী ছিল সেখানে আমরা গিয়েছি, সেখানেও দেখেছি তেলবাহী বেশ কিছু জাহাজ প্রবেশ করছিল। তবে আসলে মজুদের অবস্থা কি সেটি আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তবে একটু জানিয়ে রাখতে চাই জ্বালানির যে বিষয়টি রয়েছে, ডিজেল রয়েছে, পেট্রোল রয়েছে, অকটেন রয়েছে। পেট্রোল এবং অকটেনের যে রিফাইন প্রক্রিয়া অর্থাৎ পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশেই কিন্তু সেই কার্যাদি সম্পন্ন করা যায়। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যখন অকটেন বা পেট্রোল বা অন্যান্য যে জ্বালানিগুলো রয়েছে এগুলোর পরিশোধনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু কেমিক্যালের দরকার হয়, রিয়েজেন্টের দরকার হয়, সেগুলো কিন্তু আমদানি করতে হয়। এবং সেই আমদানির জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে সাধ্য মতো যেন সেই বিষয়গুলো করা যায়, সাধ্য মতো তারা আসলে পাচ্ছেন কিনা বা ভোগান্তি হচ্ছে কিনা প্রত্যেকটি বিষয় খোঁজ রাখবার জন্য আমরা একদম সকাল থেকে ছিলাম। তবে আমরা এখন যে জায়গাটিতে রয়েছি ইতিমধ্যে আমরা রাজধানীর গুলিস্তানের যে টোল প্লাজা রয়েছে সেখানে আমরা ইতিমধ্যে চলে এসেছি এবং যেমনটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু গাড়ি ঘোড়া প্রচুর রয়েছে এবং আমরা আসলে অনেক চালকদের সাথে কথা বলছিলাম যে গাড়িগুলো অকটেন দিয়ে চলে, বাধ্য হয়েই তারা কিন্তু পেট্রোল নিয়ে চালাচ্ছেন এবং কিছুটা আসলে বলছেন যে কিছুটা ক্ষতি হয় তবুও ঝামেলা দূর করবার জন্য তারা পেট্রোলের উপরেই ভরসা রাখছেন। তবে আমরা যেমনটি দেখেছি যে ঈদের দিন বা অন্যান্য সময়গুলোতে আসলে খুব একটা ভিড় না থাকলে আজকে ঈদের তৃতীয় দিনে যে গাড়িগুলো ঢুকছে এগুলো আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসলে ঈদ করতে গিয়েছিল তারা ঈদ করে রাজধানীতে ফিরছেন, কর্মব্যস্ত শহরে ফিরছেন। এবং জানিয়ে রাখতে চাই ঈদের পরে যত দিন গড়াবে ততই কর্মব্যস্ত মানুষের যে ব্যস্ততা সেটি কিন্তু ততই বেড়ে যাবে এবং সেই জায়গা থেকে মানুষের যে ভোগান্তি তেলের সেই লাইনে লম্বা সারি সেটি কিন্তু হবে। আমাদের সৌভাগ্য হয়েছিল বা দুর্ভাগ্য সৌভাগ্য বা আমাদের সুযোগ হয়েছিল আমাদের একেবারেই দেখবার জন্য যে কিরকম ভোগান্তি মানুষ পোহাচ্ছে। আমরা দেখেছিলাম যে রাজধানীর প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে, প্রত্যেকটি মোড়ে, প্রত্যেকটি পাম্পের সামনেই লম্বা সারি আমরা দেখেছি। আমরা শেরে বাংলা নগরের একটি পাম্পের সারি দেখেছিলাম, বিজয় সরণি অবধি চলে গিয়েছিল। শাহবাগের যে পরিবাগের যে পাম্পগুলো রয়েছে তার লম্বা সারি আমরা দেখেছি। বিভিন্ন ক্ষেত্র বিশেষে বিভিন্ন সময়ে অনেক লম্বা একটা আমরা শাড়ি দেখেছি যে শাড়িগুলো আসলে রাজধানীর অন্যান্য জায়গাগুলোতে শাহবাগের পরিবাগের যে শাড়িটি ছিল সেটি হাতির পুল, কখনো কখনো আমরা সায়েন্স ল্যাব মোড় অবধি দেখেছি। একই সাথে নীলক্ষেতের যে শাড়ি সেটিকে আমরা একদম আজিমপুর অবধি দেখেছি। এই যে লম্বা লম্বা শাড়ি, লম্বা লম্বা ভোগান্তি, এই ভোগান্তির গল্পই কিন্তু আমরা শুরু থেকেই দেখেছি। তবে ঈদের সময় কিছুটা স্বস্তি মিলে আবারও কিন্তু সেই শঙ্কার জায়গা তৈরি হয়ে গেছে। যারা চালকরা রয়েছেন তাদের বেশ বেগ পোহাতে হয়েছে, ভোগান্তিতে পড়তে হয়েছে। সেই অভিযোগের গল্পগুলো আমরা শুরু থেকেই শুনেছি সবার কাছে। এখন আমরা যে জায়গাটিতে রয়েছি অদূরেই আমরা হয়তোবা যাত্রাপথেই বেশ কিছু পাম্প দেখতে পারবো, বেশ কিছু জায়গায় আমরা দেখতে পারবো যে পাম্পগুলোতে কি অবস্থা। তখন হয়তোবা কিছুটা উপর থেকে, অনেকটা পাখি চোখের মতোই আমরা উপর থেকে দেখাতে পারবো যে তারা আসলে কোনো ধরনের ভোগান্তিতে পড়ছেন কিনা। তবে সকাল থেকে আমরা একটু জানিয়ে রাখতে চাই আমরা যে জায়গাটিতে রয়েছি অর্থাৎ আমরা ঢাকা মেডিকেলের খুব কাছে রয়েছি। এই জায়গাটিতে আসলে পাম্প রয়েছে মূলত মৎস্য ভবনের সামনে একটি পাম্প রয়েছে এবং একই সাথে নীলক্ষেত মোড়ে একটি পাম্প রয়েছে, শাহবাগে দুটি পাম্প রয়েছে এবং একই সাথে কাকরাইলে বেশ কয়েকটি পাম্প রয়েছে, মতিঝিলে বেশ কয়েকটি পাম্প রয়েছে। সকাল থেকে বেশিরভাগ পাম্পে কিন্তু আমরা ভিড় দেখেছি। তবে আমরা ঢাকার বাইরে থেকেই কথা বলা শুরু করেছিলাম, এখন আমরা প্রায় ঢাকাতে প্রবেশ করেছি এবং ঢাকার যে যানবাহনে যে চাপ বা যে আধিক্য সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলতে চাই, আসলে তেলের সংকটটা কিভাবে হচ্ছে সেই গাণিতিক যুক্তি দেখবার জন্যই আমরা লরির উপরে উঠে বসেছি। আমরা যে লরিটিতে রয়েছি এটি মূলত গাবতলী এলাকায় যাবে, অর্থাৎ এই যে গাবতলী অবধি যে পাম্পগুলো রয়েছে প্রত্যেকটি পাম্পের সংবাদ কিন্তু আমরা জানাতে পারবো। তবে ঢাকায় যে লোকাল বাসগুলো রয়েছে যেগুলোকে আসলে গণপরিবহন বা পাবলিক ট্রান্সপোর্ট বলা হয় তাদের সাথে আমরা কথা বলেছি। তারাও বলেছে যেহেতু আসলে খুব একটি যাত্রী চাপ নেই, ব্যবসা বাণিজ্যের অবস্থাও
অবস্থাও বেশ বেহাল। এই জায়গা থেকে তারা আসলে খুব একটা মাঠে নামছেন না, তবে অপেক্ষা করছেন বিপিসির পক্ষ থেকে আবারও রেশনিং পদ্ধতি চালু করা হয় কিনা। তবে রেশনিং পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি, কারণ বিশেষ করে যারা রাইড চালক রয়েছেন তারা আসলে 2 লিটার তেল প্রথম অবস্থায় যখন দেয়া হলো, অর্থাৎ 28 তারিখে যে মধ্যপ্রাচ্য অস্থিরতা ছিল, তারপরে যখন 2 লিটার করে দেয়া হলো, তখন কিন্তু তারা বেশ ভোগান্তির কথাই জানিয়েছে, বেশ হতাশার কথা বলেছেন। তো সেই হতাশা দূর করবার জন্য তারা কিন্তু বলেছেন যে সেই হতাশা থেকে খুব দ্রুত বের করে নিয়ে আসার একটি কথা বলেছেন। এবং জানিয়ে রাখতে চাই, আজকে যে কোনো সময় সারা দেশে যে পেট্রোল পাম্প বন্ধ হতে পারে সেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু যারা চালক রয়েছেন, যারা আসলে গণপরিবহনের উপর নির্ভরশীল রয়েছেন, তাদের কপালে ভাঁজ নিয়ে আসবে এমন একটি সংখ্যা কিন্তু করলেও করা যেতে পারে। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে স্পষ্টভাবে যে জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার সংখ্যা হয়েছে। এবং রাতে সংগঠনটি তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে একটি বিবৃতি দিয়েছে। এবং এ ধরনের বিবৃতি আসলে যারা চালক রয়েছেন, যারা আসলে ব্যক্তিগত কাজে ব্যস্ত, শহরে নিজেদের পেশাগত জীবন হতে পারে, অফিস হতে পারে, ব্যবসা হতে পারে, কিংবা মালামাল পরিবহনের ক্ষেত্রে কাজ করে থাকেন, তাদেরকে বেশ শঙ্কার একটা জায়গা তৈরি করেছেন। এবং তাদের যে বার্তা রয়েছে সেই বার্তায় কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ। সারা দেশে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে তার অবস্থা খুবই করুণ, এবং খুবই করুণ অবস্থায় যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আসলে বলছেন তারা নিজেরাও বেশ ভোগান্তিতে রয়েছেন। তবে সবচেয়ে বেশি ভোগান্তির কথা আমরা স্বাভাবিকভাবেই জেনেছি যারা এই মুহূর্তে আসলে গাড়ি চালান, ব্যক্তিগত বা বিভিন্ন ধরনের যানবাহন চালিয়ে থাকেন, তাদের ভোগান্তিটা সবচেয়ে বেশি বলে আমরা এখন অবধি জেনেছি। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেছি। এই এলাকায় আসলে সেই অর্থে কোনো পাম্প আমরা জানি না, তবে অদূরেই আমরা নীলক্ষেতে একটি পাম্প দেখেছি, হয়তো বা সেদিকে গেলে আমরা সেদিকটা দেখাতে পারবো। এবং একই সাথে এর আশেপাশে সায়েন্স ল্যাব কিংবা ধানমন্ডি এলাকায় আসাদ গেটে বেশ কয়েকটি পাম্প রয়েছে, সেখানে গেলে হয়তো বা আমরা পুরো বিষয়টি আরও বিস্তারিতভাবে জানাতে পারবো, সেই বিষয়গুলো দেখতে পারবো। তবে যেখানে কমা দিয়েছিলাম, অর্থাৎ যে বিষয়টি বলছিলাম যে এই যে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, এই বিবৃতিতে সংগঠনটি দাবি করেছিল যে বর্তমানে জ্বালানি তেলের ঘাটতির সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে পেট্রোল পাম্পের নিরাপত্তা বিষয়ক ইস্যুগুলো আরও বেশি সংকটাপন্ন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ডিপো থেকে তেল পরিবহনের সময় নিরাপত্তা ঝুঁকি রয়েছে, ট্যাঙ্কারগুলো পথে লুট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই যে নিরাপত্তার একটি কথা বলা হয়েছে, এই বিষয়ে জানিয়ে রাখতে চাই, যখন 28 তারিখে মধ্যপ্রাচ্য সংকট শুরুর পর থেকে নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে, তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসির পক্ষ থেকে সরকারের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করা হয়েছে, এবং সেই আবেদনে স্রেফ জানিয়ে দেওয়া হয়েছে যে ডিপোগুলোতে সেনাবাহিনী জোরদার করতে হবে, একই সাথে পুলিশি টহল বাড়াতে হবে পাম্পগুলোতে। এরপরেই আমরা যখন ডিপোগুলোতে এসেছি সেখান থেকে আমরা দেখেছি যে সেখান থেকে আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা যে ডিপো থেকে আমরা যে লরিটির উপরে উঠেছি, এটি মূলত গাবতলীর দিকে যাচ্ছে এবং গাবতলীর একটি পেট্রোল পাম্প অভিমুখে যাবে সে বিষয়টি, এবং লম্বা একটি পথ পাড়ি দিবে, অর্থাৎ গাবতলী থেকে বেরিবাদ দিয়ে আশুলিয়ার কাছাকাছি একটি পেট্রোল পাম্পে যাবে। আমরা সেদিকটাতেও যাওয়ার চেষ্টা করব, এবং এর মধ্যে পুরো ঢাকার যে চিত্র রয়েছে হয়তো বা আমরা দেখাতে পারবো। তবে আমরা যেমনটি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশে অন্যান্য জায়গাগুলোতে আমরা একটু বিষয় জানিয়ে রাখতে চাই। আমাদের খুব নিকটেই বেশ কিছু পাম্প রয়েছে, সেখানেও হয়তো বা আমরা খুব দ্রুতই যাচ্ছি, সেখান থেকেও হয়তো বা সেই চিত্রটা আমরা দেখাতে পারবো। কারণ আমরা এই এখন যে পথে যাচ্ছি, সামনে আমরা দেখছি যে বেশ কয়েকটি পাম্প রয়েছে, পথিমধ্যে পড়বে। আমরা লরির উপর থেকে দেখানোর চেষ্টা করবো আসলে সেখানে কি অবস্থা, বাস্তবভাবে সেখানে কি চিত্র দেখা যাচ্ছে, সেই বিষয়টি অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব। তবে জানিয়ে রাখতে চাই, ঢাকায় কিন্তু গণপরিবহন বাড়ছে ঈদের যে ছুটি রয়েছে সেই ছুটি কাটিয়ে। এবং আরেকটি বিষয় তথ্য জানিয়ে রাখা খুবই জরুরি, ঈদের দিন রাতে অনেক পেট্রোল পাম্পে অ্যাম্বুলেন্সের জন্য মাত্র 200 লিটার অক্টেনও সংরক্ষিত রাখা সম্ভব হয়নি, এমন একটি বিবৃতি জানিয়েছিল। এবং যেহেতু শহরে বেশ কিছু জরুরি যানবাহন রয়েছে, ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে, বলতে চাই আমরা গেল 4ই মার্চ আমরা নিকুঞ্জ এলাকার একটি পাম্পে গিয়েছিলাম, এবং সেখানে দেখেছি ফায়ার সার্ভিসের যে জরুরি যে গাড়িগুলো রয়েছে তাদেরকেও আসলে লম্বা সময় ধরে তেলের জন্য অপেক্ষা করতে হয়েছে, তারাও লম্বা সময় ধরে অপেক্ষা করেছে। তো এই যে ভোগান্তির একটা জায়গা তৈরি হয়ে গেছে, তো সেই জায়গা থেকে আসলে জরুরি যে যানবাহনগুলো রয়েছে তাদেরকে কতটুকু গুরুত্ব দেওয়া হবে সেই বিষয়টিও কিন্তু এখন পর্যন্ত
সবার মাঝে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। তবে আমরা কথা বলছিলাম বেশ কিছু বাসের সাথে সম্পৃক্ত যে যারা আসলে বাস মালিক অ্যাসোসিয়েশনে যারা রয়েছেন তারাও বলছেন যে দূরপাল্লা এই যাত্রায় যে গাড়িগুলো যাচ্ছে তাদেরও ক্ষেত্র বিশেষে যখন দূরে যাচ্ছে সেখানে সংকট তৈরি হচ্ছে। আমরা শুনছিলাম যে অনেকেই ব্যক্তিগত যানবাহনের উপর নির্ভর করে থাকেন, কারণ যেহেতু দেখা যাচ্ছে ট্রেনের টিকিট বা বাসের টিকিটের ক্ষেত্রে অনেকের ভোগান্তি রয়েছে। তো সেই ভোগান্তি দূর করবার জন্য যারা বিভিন্নভাবে রাজধানীতে ব্যক্তিগত যানবাহন ব্যবহার করেন, মোটর বাইক ব্যবহার করেন, তাদেরও বেশ ভোগান্তির গল্প আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে জেনেছি। তবে আমরা যখন নগরী ঘুরে ঘুরে দেখছি তখন কিন্তু এই সংকট শুধু যে আমাদের এখানে আছে এমনটি না, আসলে একটি বৈশ্বিক প্রভাব আমরা সার্বিকভাবে দেখতে পাচ্ছি। আমরা ইরানে যেমনটি দেখেছি, যুক্তরাষ্ট্রেও যেমনটি দেখেছি, মধ্যপ্রাচ্য সংকটের কারণে হরমুজ প্রণালী নিয়ে যে শঙ্কা রয়েছে, অর্থাৎ তেলগুলো সঠিকভাবে যাচ্ছে কিনা। তবে আমরা দেখেছি এর মধ্যেই বেশ কিছু জায়গা থেকে তেল আমদানির জন্য সরকারের পক্ষ থেকে তৎপরতা আমরা দেখেছি, সেখান থেকে সরকার পক্ষ থেকে তৎপরতা আমরা যেমন দেখেছি, একই সাথে জানিয়ে রাখতে চাই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বিভিন্নভাবে গণসচেতনতা বা জনসচেতনতা সেটিও সৃষ্টি করা হয়েছে। এখন আমরা প্রবেশ করেছি রমনা এলাকায়, সামনেই একটি পাম্প রয়েছে, আমরা সেখানেও দেখবার চেষ্টা করব। এই পাম্পটিতেও আমরা লম্বা সারি দেখেছিলাম, যেটি আসলে বিজয়নগর থেকে ভেতর দিয়ে অর্থাৎ সেগুন বাগিচা হয়ে এখানে আসে। তো আমরা এখানেও একটু দেখবার চেষ্টা করবো এখানেও কোনো সারি রয়েছে কিনা, এই দিকটাতে আমরা একটু দেখার চেষ্টা করবো। আমাদের খুব অদূরে একটি পাম্প রয়েছে, আমরা এখানেও দেখেছিলাম যে লম্বা সারিতে দাঁড়িয়ে মূলত আসলে এই জায়গাটিতে তেল সংগ্রহ করছেন। এখানে আমরা একটা লরি দেখতে পাচ্ছি, অর্থাৎ রাজধানী সেগুন বাগিচায় যে পাম্পটি রয়েছে সেখানে আমরা কিন্তু ইতিমধ্যে একটি লরি দেখতে পাচ্ছি, এবং সেই লরিটিকেও আমরা দেখেছিলাম যে আমরা কথা বলছিলাম যখন সিদ্ধিরগঞ্জে ছিলাম, তো সেখানে আমরা লরিতে দেখতে পাচ্ছিলাম কিন্তু, এবং ইতিমধ্যে এখানে কিন্তু লরি এসেছে। তবে লম্বা সারিও কিন্তু আমরা পাম্পের মধ্যে ইতিমধ্যে দেখতে পাচ্ছি, এবং সেই পাম্পের মধ্যে আমরা লম্বা সারি দেখতে পাচ্ছি, এবং সেখানে যারা রয়েছেন তারাও কিন্তু আমরা দেখছি যে এখানে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, সেই পাম্পটিতেও আমরা দেখছিলাম যে লম্বা সারিতে কিন্তু অপেক্ষা করছে, এবং সেই অপেক্ষার বিষয়টি আমরা জেনেছি ইতিমধ্যে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখা খুবই জরুরি, সেটি হচ্ছে আমরা এখন সামনে শাহবাগ পাবো। শাহবাগে বেশ কয়েকটি পাম্প রয়েছে, সেখানেও কিন্তু আমরা আসলে দেখবো যে কী অবস্থা। আমি মৎস্য ভবনে যে পাম্পের চিত্র দেখলাম সেটি বলতে চাই, সেখানে আসলে লরি আছে, সেখানে আমরা দেখছিলাম যে তেলের যে মজুতকৃত তেল সেটি নিয়ে এসেছে, তবে এখন পর্যন্ত কিন্তু তেল দেয়া সেখানে শুরু হয়নি। অর্থাৎ সেখানে এখন পর্যন্ত আমরা বেশ কিছু গাড়ি দেখেছি, 4 চাকার গাড়ি দেখেছি, 2 চাকার গাড়ি দেখেছি, তারা কিন্তু তেলের জন্য অপেক্ষা করছে আমরা দেখছিলাম। এবং আমরা যখন যাচ্ছিলাম তারা হাত নেড়ে নেড়ে তাদের যে অভিযোগের কথাগুলো, সেই কথাগুলো কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে এখন পর্যন্ত। তবে সামনে যেহেতু শাহবাগ মোড় রয়েছে, শাহবাগ মোড়ে বেশ কিছু পাম্প রয়েছে, এবং সেখানকার চিত্র কি, তারা আসলে ভোগান্তির মধ্যে পড়ছে কি না সেই বিষয়টি আসলে আমরা একটু দেখবার চেষ্টা করব এবং জানাবো। তবে বাস্তবতা যেটা বলছে, আমরা দেখছিলাম যে প্রথম অবস্থায় একটি কৃত্রিম সংকটের কথা বললেও আসলে এখন কিন্তু ঢাকা ফাঁকা, এবং এখন যেহেতু ঢাকা ফাঁকা রয়েছে, যানবাহনের চাপ কম রয়েছে, তাহলে এখন কেন সংকট হচ্ছে সেই প্রশ্নের উত্তর খুঁজবার জন্যই কিন্তু আমরা একদম যে লরি রয়েছে লরির উপরে আমরা উঠেছি, এবং উঠে আমরা আসলে দেখার চেষ্টা করব যে আসলে শেষ পর্যন্ত এই লরিটি থেকে যখন তেল আনলোড করা হয় তারপর কতক্ষণ পর্যন্ত মজুদ থাকে, এবং সেই গাণিতিক হিসেবটা আমরা করতে চাই, সেই হিসেবটা শুনে আপনাদেরকে জানাতে চাই। তবে রাজধানীর প্রবেশ মুখে আমরা যেমন ভিড় দেখছি, নগরীতেও কিন্তু আমরা ভিড় দেখছি। যেহেতু ঈদের পরে এই সময়টাতে আমরা দেখি যে ব্যস্ত নগরবাসী বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন, যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, সেখানে তাদের লম্বা একটা ভিড় আমরা কিন্তু সবসময়ই দেখি। এবং সেই ভিড়ের জায়গা থেকে তারা যখন ব্যক্তিগত যানবাহন ব্যবহার করবেন, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে তাদের যে নিজেদের মধ্যে যে যাওয়া আসার জন্য যে জ্বালানির লাগে, তো সেই জায়গা থেকেও অনেকে বেশি দাম হাঁকাচ্ছেন এমন একটি অভিযোগ পেয়েছিলাম আমরা ঈদের দিনেও দেখেছিলাম। বলেছিল যে জ্বালানি সংকটের জন্য আসলে কিছুটা বেশি ভাড়া হাঁকানোর এই প্রভাব কিন্তু শুধুমাত্র যারা আসলে চালক রয়েছেন তাদের মধ্যে পড়ছে না, গণমানুষ যারা আসলে ভ্রমণ করছেন তাদের মাঝেও কিন্তু সেই প্রভাবটা আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি। তবে আমরা শাহবাগে রয়েছি, সামনে কিন্তু পাম্প, আমাদের বেশ কিছু পাম্প আসলে আমাদের নজরে পড়বে, আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে পাম্পগুলোতে আসলে কী অবস্থা, স্বাভাবিকভাবে সেখানে আসলে কোনো ধরনের ভোগান্তিতে পড়ছেন কি না। তবে জানিয়ে রাখতে চাই যারা আসলে ঢাকা বাইরের আশেপাশে এলাকাগুলোতে থাকেন তাদের
ঢাকা বা এর আশেপাশের এলাকাগুলোতে থাকেন তাদের আসলে সবচেয়ে বেশি ভোগান্তির জায়গাটাই মূলত তৈরি হয় এই পাম্পগুলো থেকে। বিশেষ করে আমরা শাহবাগের যে জায়গাটিতে রয়েছি, অর্থাৎ আমরা একদম শাহবাগ মেট্রো স্টেশনের নিচে রয়েছি। সামনেই কিন্তু পরিবাগে 2টি পাম্প রয়েছে এবং এই পাম্পগুলোতে যে ভোগান্তির গল্প সেগুলো আপনাদেরকে আমরা শুরু থেকে জানিয়েছি এবং একটু দেখাতে চাই। পরিবাগের সেই পাম্পের সারি কিন্তু শাহবাগ মোড় থেকে শুরু হয়ে গেছে। 4 চাকার যে বাহনগুলো রয়েছে তারা কিন্তু ঈদের 3য় দিনে ফাঁকা ঢাকাতে অপেক্ষা করছে। লম্বা একটা সারি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু হয়ে গেছে, অর্থাৎ শাহবাগ মোড় থেকে আসলে চালকরা যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন। একই সাথে মোটর বাইকের যে সারি সেটিও কিন্তু শুরু হয়ে গেছে, তারাও কিন্তু অপেক্ষা করছেন এখানে। এবং অপেক্ষা করে আমরা দেখছিলাম যে লম্বা সারিতে থেকে তারা তেল নেওয়ার জন্য যে অপেক্ষা, আসলে ফাঁকা ঢাকা এখানে আসলে এ ধরনের একটা অপেক্ষার বিষয় যেহেতু চালু হয়ে গেছে, তার মানে ভোগান্তির গল্পটা দেখছি। এবং আমি একটু আমার সহকর্মীকে অনুরোধ করবো সামনে দেখানোর জন্য। এখানে 2টো পাম্প রয়েছে, সামনে কিন্তু লম্বা সারি হয়ে গেছে এবং যারা রয়েছেন তারা কিন্তু ভিড় জমাচ্ছেন এই পরিবাগের এই পাম্পের মধ্যে। এবং তাদের যে ভোগান্তির বিষয়গুলো সেটি কিন্তু নতুন করে আমরা আবারও আসলে দেখছিলাম যে যারা স্বাভাবিকভাবে রয়েছেন তাদের সেই ভোগান্তির বিষয়টি কিন্তু আবারও শুরু হয়ে গেছে। তবে ঢাকা ফাঁকা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি অনেক রাইড চালক যারা রয়েছেন, বিশেষ করে মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করেন, তারাও কিন্তু এখানে আছেন। তবে রেশনিং পদ্ধতি যেহেতু নেই, তাই আসলে যে বিষয়টি রয়েছে যে পর্যাপ্ততা, সেই বিষয়টি হয়তো বা নিশ্চিত হবে। শাহবাগের পরিবাগের এই যে পাম্পটি রয়েছে, এখানকার ভোগান্তির গল্প আমরা অনেক জানিয়েছি। এখানে আমরা দেখছি দুদিক থেকে কিন্তু 2টো সারি হয়ে গেছে এবং সেখান থেকে, এবং এর পাশেই কিন্তু আরও একটি পাম্প রয়েছে। এই পাম্পেও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানেও লম্বা সারি হয়ে গেছে, অর্থাৎ 2টো পাম্পেই লম্বা সারি হয়ে গেছে। সেখান থেকে কিন্তু আসলে তেল পাচ্ছেন এই 2টি পাম্পে স্বাভাবিকভাবেই তেল দেয়া নেওয়ার যে কার্যক্রম রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, অর্থাৎ লম্বা সারি হয়ে গেছে কিন্তু তেল কিন্তু এখানে দেয়া হচ্ছে এবং সেই ভিড়ের বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা আমাদের পরবর্তী যে গন্তব্য রয়েছে, আমাদের পরবর্তী গন্তব্য রাজধানীর আসাদ গেট, অর্থাৎ শেরেবাংলা নগরের যে পাম্পগুলো রয়েছে সেখানে আমরা একটু যাওয়ার চেষ্টা করব এবং সেখানে একটু দেখবার চেষ্টা করব। সেখানেও আমরা দেখেছিলাম যে শেরেবাংলা নগরের যে পাম্পটি রয়েছে সেই পাম্প থেকে যে লম্বা সারি সেটি কিন্তু বিভিন্ন সময় বিজয় স্মরণীয় অবধি কিন্তু চলতে যাচ্ছে। এবং আমরা পুরো শহরটাই কিন্তু আমরা দেখতে চাই, আসলে পুরো শহরটাই আমরা ঘুরতে চাই। পুরো শহরটি ঘুরে আমরা দেখতে চাই কিভাবে কোনো ভোগান্তি আরও আছে কিনা বা আসলে বাস্তবতা কি আছে।